হাই স্টুডেন্ট, আমি সমীর স্যার। আমার কোচিং ইন কমার্স এই ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাস যে তোমাদের চ্যাপ্টারের উপর রাখছি সেটা হচ্ছে মেটেরিয়াল কস্ট। কস্ট শিটেরই একটা চ্যাপ্টার হচ্ছে মেটেরিয়ালের উপর, যেটা মেটেরিয়াল ম্যানেজমেন্ট আমরা শেখাবো বা শিখবো। এবার এই মেটেরিয়াল ম্যানেজমেন্ট কিভাবে আমরা করব এই চ্যাপ্টারে ডিসকাস করা হবে। এবার দেখো, আমরা যখন কোনো একটা প্রোডাকশান করি তখন প্রোডাকশান করার যে সমস্ত কস্টগুলো আমাদের করতে হয় সেই কস্টের মধ্যে মেন একটা কস্টের নাম হচ্ছে কি বলতো, মেটেরিয়াল কস্ট। এবার এই মেটেরিয়াল কস্টটা কিন্তু ম্যানেজ করা একান্তভাবেই কোনো একটা ফ্যাক্টরির পক্ষে প্রয়োজন। যে কোনো ফ্যাক্টরি মেটেরিয়ালের তার কস্টটাকে যদি কন্ট্রোল করতে পারে তার প্রোডাকশন কস্টটা কী হবে বলতো, কমে যাবে। তাহলে মেটেরিয়াল কস্ট, লেবার কস্ট আর অন্যান্য সমস্ত খরচ যে আছে, এই মেটেরিয়াল কস্ট, লেবার কস্ট এই সমস্তগুলোকে যদি কন্ট্রোল করতে পারে তাহলে দেখা যাবে আমাদের টোটাল প্রোডাকশন কস্টটা কমে যাবে। সেই জন্য কোম্পানি কিন্তু লেবার কস্টের উপর সম্পূর্ণরূপে সে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না। সেখানে দেখবে লেবার ইউনিয়ন আছে, সরকার আছে, বিভিন্ন রকম আইন আছে, সেখানে লেবারের ক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজ করতে হয়তো পারে না, সেখানে একটা কস্ট তাকে বাধ্য হয়ে করতে হয়। হয়তো দেখা যাচ্ছে লেবারদের প্রোডাক্টিভিটি কমে গেছে কিন্তু তার উপর শাস্তিমূলক কোনো ব্যবস্থা নিতে পারছে না, সেখানে ল আটকাচ্ছে। তা সেইখানে লেবার কস্টটা কোনো কিছু কম্প্রোমাইজ করতে পারে না, কিন্তু মেটেরিয়াল কস্টটা নিজেদের হাতে। তাই মেটেরিয়াল কস্টের উপর যদি আমরা একটা কন্ট্রোল করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, এবং মেটেরিয়াল কস্টটা আমাদের যদি বাজেট অনুসারে আমরা করতে পারি তাহলে দেখব আমাদের প্রোডাকশন কস্ট কিন্তু অনেক লো হবে। তাই এইখানে এই চ্যাপ্টারের মধ্যে শেখানো হবে যে কিভাবে মেটেরিয়াল কস্ট তোমরা কি করে ডিক্রিজ করবে বা মেটেরিয়াল কস্টটাকে কি করে মিনিমাইজ করবে। মিনিমাইজ করতে পারলেই তোমাদের কস্ট অফ প্রোডাকশন যেটা সেটাও মিনিমাইজ হয়ে যাবে। ঠিক আছে, এবার এইখানে মেটেরিয়াল ম্যানেজমেন্টে যেগুলো শেখানো হবে, এখানে সাধারণত দু রকম জিনিস তোমাদের শেখানো হবে। একটা জিনিস হচ্ছে যেটা আমি বোর্ডে লিখেছি, দেখো, একটা জিনিস হচ্ছে লেভেল অফ মেটেরিয়াল আর একটা হচ্ছে স্টোর লেজার। এখানে লেভেল অফ মেটেরিয়ালে তোমাদের শেখানো হবে যে আমরা কোন লেভেলে মেটেরিয়াল পারচেস করব, কতটা ম্যাক্সিমাম পারচেস করব, কতটা মিনিমাম পারচেস করব, আমাদের গোডাউনে বা আমাদের স্টোরে আমরা কতটা মেটেরিয়াল ম্যাক্সিমাম রাখবো, কতটা মেটেরিয়াল মিনিমাম রাখবো। হ্যাঁ, এবার সেখানে আমরা কি পরিমাণ মেটেরিয়াল কিনলে আমাদের কস্ট সব থেকে কম হবে, সেই সমস্তগুলো ওই লেভেলে আলোচনা করা হবে। এবার এইখানে আলোচনা প্রসঙ্গে আমাদের কিছু কিছু আইটেম আছে বা কিছু কিছু ডেফিনেশন আছে যেগুলো আমাদের জানতে হবে। যেরকম 1 নম্বর ডেফিনেশন হচ্ছে রিঅর্ডার লেভেল। রিঅর্ডার লেভেল হচ্ছে সেই লেভেল যে লেভেলে মেটেরিয়ালটা এলে, কোথায় এলে বলো তো, স্টোরের মধ্যে তুমি দেখছো রোজ গিয়ে মেটেরিয়াল কতটা আছে, কারণ মেটেরিয়ালের উপর প্রোডাকশন নির্ভর করছে। সেখানে মেটেরিয়াল যদি শেষ হয়ে যায় লেবাররা বসে থাকবে, তাদের পয়সা দিতে হবে বসিয়ে বসিয়ে। তা সেখানে তুমি দেখছো লেভেল অফ মেটেরিয়াল কতটা আছে। তুমি এমন একটা লেভেল এসে গেল যেই লেভেল এলেই তুমি কি করলে, সেখানে ম্যানেজারকে খবর দিলে, স্যার মেটেরিয়ালের লেভেল এতটা এসে গেছে, এবার কিন্তু একটা অর্ডার দিয়ে দিন। তাহলে মেটেরিয়ালে স্টোরে যে ডিপার্টমেন্টের হেড আছে সেই চিফ, সে ম্যানেজারকে খবর করে দিল। খবর করার সাথে সাথে কি করে ম্যানেজার, কি করে আবার একটা অর্ডার প্লেস করে দেয় যে আপনারা এত টন মেটেরিয়াল পাঠিয়ে দিন। যেখান থেকে সাপ্লায়ার যারা আছে সেই সাপ্লায়ারদের ফোন করে বলে দিল, তারা আবার মেটেরিয়াল পাঠিয়ে দিল। তাহলে কি হবে, প্রোডাকশনটা হ্যাম্পার হবে না। তাহলে যে লেভেলে আমরা আবার একটা মেটেরিয়ালের অর্ডার আমরা রিপ্লেস করি, মানে অর্ডার প্লেস করি, সেই লেভেলটা কোথাকার লেভেল, স্টোরে যে মেটেরিয়াল আছে সেই স্টোরের লেভেল। স্টোরে যে মেটেরিয়াল আছে, যে লেভেলে মেটেরিয়ালটা এলে আমরা একটা অর্ডার রিপ্লেস করে দিচ্ছি, অর্ডারটা দিয়ে দিচ্ছি, সেই লেভেলটাকে বলা হয় রিঅর্ডার লেভেল। তুমি যে দেখো নর্মালি তোমার বাড়িতে দেখবে, তোমার বাড়িতে তোমার মা কি করছে, যেখানে চালের কৌটোটা আছে, চালের কৌটে দেখবে যেখানে 1 কেজি যেই চাল আছে, তোমার বাবাকে বলে দিচ্ছে, হ্যাঁ শুনছো, তুমি চালটা কিন্তু নিয়ে এসো, চাল ফুরিয়ে গেছে। 1 কেজি চাল থাকা অবস্থায়, তার কারণ তোমার মা জানে তোমার বাবা ভুলে যেতে পারে। আজকে যদি ভুলে যায় তাহলে দেখা যাবে আমি যদি চাল শেষ হয়ে গেলে তারপর যদি বলি আর আজকে যদি ভুলে যায় তাহলে সবাইকে দুপুরে পেটে গামছা বেঁধে থাকতে হবে। তাহলে এই অবস্থায় কি করে মা, কি করে বলতো সেফটি হিসাবে, যে আজকে রান্নাটা হবে 500 গ্রাম চালে, কালকের রান্নাটা হবে 500 গ্রাম চালে, তাহলে দুদিনের মধ্যে আশা করছি চালের কথা বললে, দুবার বললে, দুদিন বললে এসে যাবে। তাহলে তোমার মা ওইটা জেনে নিল, জানে তোমার বাবার ট্যাকটিসটা, জেনে যেই 1 কেজি চাল কৌটো হয়েছে সঙ্গে সঙ্গে তোমার বাবাকে বললো চাল ফুরিয়ে গেছে।
চাল আনতে হবে। তাহলে তোমার বাবা দেখা গেল আজকে বাজারে গিয়ে ভুলেই গেল চাল আনতে, তাহলে কি তোমাদের রান্না বন্ধ হয়ে যাবে? হবে না। তোমার মা সেই সেফটিটা কিন্তু রেখে দিয়েছে। আজকে রান্নাটা হয়ে গেল, তারপরে তোমার বাবাকে একটু ঝুড়ুনিও দিয়ে দিল, দিয়ে তারপরে বললো চাল আনতে ভুলে গেছো, কালকে কিন্তু রান্না হবে না। কিন্তু তখনও জানে সেফটি হিসাবে 500 চাল রাখা আছে, কালকেও যদি ভুলে যায় বাই চান্স, তারপরের দিনকে দেখা গেল নিয়ে চলে এলো। তাহলে কি হলো, তোমাদের রান্নাও বন্ধ হলো না, অথচ তোমাদের চালটা এসে গেল, তাহলে সেইখানে কোনো রকম ভাবে ব্যাঘাত ঘটলো না। তাহলে এই যে লেভেলটা, যে লেভেলটা তোমার মা গিয়ে কৌটোয় দেখলো যে 1 কেজি চাল আছে, তাহলে আবার চালের কথা বলতে হবে, তাহলে ওই 1 কেজি চালটা হচ্ছে রিঅর্ডার লেভেল। যখনই প্রত্যেকবারে প্রত্যেক মাসে যখনই ওই লেভেলটা 1 কেজিতে দাঁড়িয়ে যাচ্ছে, তোমার মা কিন্তু তোমার বাবাকে অর্ডার প্লেস করে দেয়, যে আবার চাল আনতে হবে। তাহলে ওই লেভেলটাকে বলা হয় রিঅর্ডার লেভেল। বোঝা গেছে? তাহলে ফ্যাক্টরিতেও ওই একই রকম। ফ্যাক্টরিতে যে স্টোর কিপার আছে, সেই স্টোর কিপার সে কিন্তু দেখে ফ্যাক্টরির মধ্যে কতটা কাঁচামাল আছে দেখে নিল যে আমাদের কাঁচামাল অর্ডার করলে হয়তো দেখা গেল কাঁচামালটা আসছে মহারাষ্ট্র থেকে, ওয়েস্ট বেঙ্গলে ঢুকতে গেলে দেখা যাচ্ছে সেখানে সময় লেগে যাবে 1 সপ্তাহ। তাহলে সেই 1 সপ্তাহের প্রোডাকশন হবে এইরকম স্টক যখন আছে, তখনই সে কিন্তু একটা অর্ডার প্লেস করে দেয়, বা প্লেস করে দেওয়ার জন্য ম্যানেজারকে রিকোয়েস্ট করে। ঠিক আছে? তাহলে সেই লেভেলটাকেই বলছি রিঅর্ডার লেভেল। তাহলে রিঅর্ডার লেভেল হচ্ছে গোডাউনে যে পরিমাণ র মেটেরিয়ালের স্টক থাকা অবস্থায় আমরা একটা নতুন অর্ডার দিয়ে দিই, প্লেস করি, তাহলে সেই লেভেলটাকেই বলা হয় রিঅর্ডার লেভেল। বোঝা গেছে? এবার তার ফর্মুলা হচ্ছে এইরকম। দেখো, আমরা প্রথমে লেভেল অফ মেটেরিয়ালের প্রথম ফর্মুলাগুলো দিচ্ছি। তার ফর্মুলা হচ্ছে এইরকম: রিঅর্ডার লেভেল ইকুয়ালস টু ম্যাক্সিমাম ইউজ ইন্টু ম্যাক্সিমাম পিরিয়ড। ম্যাক্সিমাম ইউজ মিনস আমরা একদিনে কতটা র মেটেরিয়াল ব্যবহার করি, ম্যাক্সিমাম কতটা ব্যবহার করি, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ইউজ। আর ম্যাক্সিমাম পিরিয়ড মানে হচ্ছে ওই যে র মেটেরিয়ালটা যেখান থেকে আসবে সাপ্লায়ারের কাছ থেকে, সেইটা আসতে কতটা সময় লাগে, তার ম্যাক্সিমাম সময়টা কতটা, সেইটা দিয়ে ইন্টু করা হয়, মাল্টিপ্লাই করা হয়। তাহলে ম্যাক্সিমাম ইউজ ইন্টু ম্যাক্সিমাম পিরিয়ড ইকুয়ালস টু রিঅর্ডার লেভেল। এটাও করা হয়। আবার কখনো কখনো এই ফর্মুলাটাও ইউজ করা হয়, রিঅর্ডার লেভেল ইকুয়ালস টু লেড টাইম কনজাম্পশন। লেড টাইম মিনস ওই যে আসতে যে সময়টা লাগবে সেইটাকে বলা হয় লেড টাইম। সেই লেড টাইম কনজাম্পশন মানে লেড টাইমে জন্য আমাদের কতটা র মেটেরিয়াল খরচা হবে। ধরো 5 দিন আসতে সময় লাগবে, 5 দিনে আমাদের প্রোডাকশানে কতটা মেটেরিয়াল লাগবে ওই 5 দিনের জন্য। যখন মেটেরিয়ালটা আসছে ওই 5 দিন তো প্রোডাকশন বন্ধ নেই, প্রোডাকশন চলছে, তাহলে সেই প্রোডাকশন চলা অবস্থায় তোমার কতটা মেটেরিয়াল খরচা হচ্ছে সেইটাকে বলা হয় লেড টাইম কনজাম্পশন, মানে ওই 5 দিনের কনজাম্পশন। সেই 5 দিনের কনজাম্পশন প্লাস সেফটি লেভেল। সেফটি লেভেল মানে কি, যেটা আমরা ধরে নিচ্ছি রাস্তাঘাটে জাম ফাম থাকলে আরো 3 দিন হয়তো দেরি হতে পারে, তাহলে কি সেই 3 দিনের জন্য আমাদের প্রোডাকশন বন্ধ হবে? তা সেই লেভেলটাকে বলা হয় সেফটি লেভেল। তোমার মা যেরকম 1 কেজি থাকা অবস্থায়, চাল থাকা অবস্থায় তোমার মা কিন্তু অর্ডার প্লেস করেছে, সেখানে দেখা যাচ্ছে এক দিনে তোমাদের কনজাম্পশন কত, 500 গ্রাম। তাহলে 500 গ্রাম একদিনে যদি চালটা এসে যায় বাড়িতে, তাহলে একদিনের সময়টাকে কি বলবো, লেড টাইম। তাহলে একদিনে কনজাম্পশন কত, 500 গ্রাম। আর সেফটি হিসেবে তোমার মা হাতে কত রাখছে, আরো 500 গ্রাম। তাহলে 500 1 কেজি রিঅর্ডার লেভেল। বোঝা গেছে? সেফটির জন্য যদি বাই চান্স তোমার বাবা ভুলে যায়, তাহলে হচ্ছে সেটা সেফটি লেভেলের জন্য 500 গ্রাম। আর ওই আনতে সময় লাগবে একদিন, সেই একদিনের 500 গ্রাম। তাহলে 500 গ্রাম 1000 গ্রাম হচ্ছে, বা 1 কেজি হচ্ছে তোমাদের রিঅর্ডার লেভেল। বোঝা গেছে? নেক্সট, এরপরে যে লেভেলটা করতে হয় বা যেটা জানতে হয় আমাদের, ম্যাক্সিমাম লেভেল। ম্যাক্সিমাম লেভেল মিনস হচ্ছে আমরা ম্যাক্সিমাম কতটা লেভেল মেটেরিয়াল আমাদের স্টোরে সবসময় রাখবো, কতটা ম্যাক্সিমাম রাখতে পারি। দেখো, ম্যাক্সিমাম রাখার ক্ষেত্রে তুমি তো বলবে আমার সারা বছরে বা ধরে নাও সারা মাসে যদি তোমাদের মেবি হয়তো 15 কেজি চাল লাগে, তুমি সারা মাসের একসঙ্গে তুলে নিলে, বা 1 বছরের তুমি একসঙ্গে তুলে নিচ্ছ চালটা, যদি একসঙ্গে 1 বছরে তুলে নাও, তুমি দেখবে চাল খারাপ হয়ে যাচ্ছে। বা চালের পিছনে একটা 5 বস্তা চাল তুলে নিয়েছো, সেই চালের পিছনে একটা পয়সা জাম হয়ে পড়ে থাকছে। সেখানে পয়সা অ্যাভেলেবেল হলে কোনো ব্যাপার না, কিন্তু যাদের পয়সার ক্রাইসিস আছে, তুমি একটা সংসারের ক্ষেত্রে এরকম হয়তো ভাবছো 5 বস্তা চালের দাম কি আছে, কতটা আছে, কিন্তু একটা ফ্যাক্টরির ক্ষেত্রে যদি মেটেরিয়াল সারা বছরে তুলে রাখে, একটা হিউজ পয়সা সেখানে কিন্তু জাম হয়ে থাকে। তাহলে সেইখানে কিন্তু অনেক কিছু ব্যাপার আছে, বাজেট করতে হয়। তাহলে সেখানে হয়তো পয়সাটা ব্যাংক থেকে লোন নিয়ে কারবার চলছে, তাহলে ব্যাংকে সুদ গোনা যেতে হবে, তাহলে সেখানে মেটেরিয়ালটা আমি সারা বছরে তুলতে পারি না। তাহলে সেখানে ম্যাক্সিমাম কতটা আমরা মেটেরিয়াল তুলতে পারি বা ম্যাক্সিমাম কতটা আমরা স্টোরে মেটেরিয়াল রাখতে পারি, সেটাকেই বলা হয়
ম্যাক্সিমাম লেভেল। ঠিক আছে, সেই ম্যাক্সিমাম লেভেলের ফর্মুলা হচ্ছে এরকম, দেখো রিঅর্ডার লেভেল মানে এই যেটা বের করেছিলাম আমরা, রিঅর্ডার লেভেল প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি। আমরা একটা অর্ডার দেওয়ার সময় কত কেজি চাল কিনতে বলছি, তোমার মা তোমার বাবাকে বললো 10 কেজি চাল এনো, তাহলে রিঅর্ডার কোয়ান্টিটি কত? 10 কেজি। রিঅর্ডার লেভেল কিন্তু 1 কেজি, কিন্তু তোমার মা চাল কিনতে বলছে ক কেজি আনতে বলছে তোমার বাবাকে? 10 কেজি। তাহলে রিঅর্ডার কোয়ান্টিটি হচ্ছে 10 কেজি, যে পরিমাণ আমরা কিনছি, হ্যাঁ, বা যে পরিমাণ কেনার জন্য অর্ডারটা প্লেস করেছি সেটা হচ্ছে রিঅর্ডার কোয়ান্টিটি, মাইনাস মিনিমাম ইউজ ইন্টু মিনিমাম পিরিয়ড। মিনিমাম ইউজ মানে আমরা কমপক্ষে পার ডে কত করে ব্যবহার করি, সেটা হচ্ছে মিনিমাম ইউজ। আর মিনিমাম পিরিয়ড মানে যদি রাস্তা বাস্তা ফাঁকা থাকে, আমার যেখান থেকে সাপ্লায়ারের কাছ থেকে মেটেরিয়ালটা আসছে কমপক্ষে কতটা সময় লাগে, সেই সময়টাকে বলা হয় মিনিমাম পিরিয়ড। আমি মিন পিরিয়ড লিখেছি, জায়গা ছিল না বলে, তোমরা কিন্তু ফুল স্পেলিং লিখবে, হ্যাঁ। তাহলে মিনিমাম পিরিয়ড, ওটা ইনটু করে আমরা কি করবো, রিঅর্ডার লেভেল রিঅর্ডার কোয়ান্টিটি প্লাস করে তার থেকে এটা মাইনাস করবো, তাহলে সেটাও বেরোবে ম্যাক্সিমাম স্টক লেভেল। নেক্সট মিনিমাম লেভেল। মিনিমাম লেভেল মানে কমপক্ষে অন্তত গোডাউনে কতটা মাল সবসময় থাকে, সেটাকে বলা হয় মিনিমাম লেভেল। সেটা হচ্ছে রিঅর্ডার লেভেল মাইনাস অ্যাভারেজ ইউজ ইন্টু অ্যাভারেজ পিরিয়ড। অ্যাভারেজ ইউজ আর অ্যাভারেজ পিরিয়ড গুণ করে আমি এবি দিয়ে ছেড়ে দিয়েছি, তোমরা কিন্তু পুরো স্পেলিং করবে, অ্যাভারেজ ইউজ ইন্টু অ্যাভারেজ পিরিয়ড ইন্টু করে রিঅর্ডার লেভেল থেকে মাইনাস করলে আমরা পাবো মিনিমাম লেভেল। আর মনে রাখবে, প্রত্যেকটা অঙ্ক করবে যখন, সলিউশন করবে যখন, অঙ্ক করার সময় সরাসরি শুরু করবে না, আগে ফর্মুলাটা লিখবে, ফর্মুলা লিখে তারপরে কিন্তু অঙ্কটা স্টার্ট করবে। ফর্মুলাটা বারবার লিখতে লিখতে দেখবে ফর্মুলা মুখস্থ হয়ে গেছে, কোনো কিছু ব্যাপারই হবে না। আর ওই অঙ্ক সরাসরি করব এইটা কিন্তু ন্যাড়া ন্যাড়া লাগে। আর তার সাথে কি হয় বলো তো, তার সাথে কি হয়, ফর্মুলাটা তোমাদের মাথার মধ্যে বসে না। তাই ফর্মুলাকে মাথার মধ্যে বসাতে গেলে অবশ্যই প্রত্যেকটা অঙ্ক করার সময় একেবারে সরাসরি অঙ্ক করবে না, আগে ফর্মুলাটা এক লাইন লিখি না, এক লাইন তো লিখবো, ফর্মুলাটা এক লাইন লিখলাম, তারপরে কিন্তু অঙ্কটা আমরা স্টার্ট করলাম। তাতে হলো কি বলতো, ফর্মুলাটাও লেখা হয়ে গেল আর অঙ্কটাও হলো, দেখতেও ভালো লাগলো, আর তার সাথে সাথে ফর্মুলাটা তোমার বারবার লিখতে লিখতে আস্তে আস্তে মুখস্থ হয়ে গেল। ঠিক আছে না? এইভাবে করবে অঙ্ক, কিন্তু অন্যভাবে করতে যাবে না, সরাসরি করতে যাবে না, যে যেভাবেই শেখাক। তুমি আমি যে গাইড করছি সেই মতো চলো, দেখো তোমার উপকার হয় কি। অনেকেই হয়তো এইভাবে গাইড করে না, সরাসরি অঙ্ক করতে শুরু করে দেয়, কিন্তু আমি যে গাইডটা করছি সেটা মেনে চলো, মেনে চলে দেখো উপকার হচ্ছে কিনা। একটা চ্যাপ্টার কমপ্লিট করবে যখন, আমার অ্যাডভাইস অনুযায়ী করে দেখো, সেই চ্যাপ্টারের উপর ফুল কনসেপ্ট আছে। ঠিক আছে না? আর মোটামুটি আর অঙ্ক সরাসরি শুরু করলেও দেখতেও বাজে লাগে। ঠিক আছে, নেক্সট তারপরের লেভেল হচ্ছে অ্যাভারেজ লেভেল। অ্যাভারেজ লেভেলে দুটো ফর্মুলা আছে, আমি এখানে বোর্ডে ধরেনি বলে একটা ফর্মুলা দিয়েছি। অ্যাভারেজ লেভেল হচ্ছে এইরকম, ম্যাক্সিমাম লেভেল যেটা বের করেছি আমরা আর মিনিমাম লেভেল যেটা বের করেছি আমরা, দুটোকে প্লাস করে 2 দিয়ে ভাগ করে দেবো, ব্যাস। দুটোকে প্লাস করে 2 দিয়ে ভাগ করলে সে তো তোমরা প্রাইমারি লেভেল থেকে শিখে আসছো। অ্যাভারেজ করা মানে যতগুলো থাকবে প্লাস করে দিয়ে তাকে সংখ্যা দিয়ে ভাগ করে দেবো। এখানে 2 জন আছে, দুটোকে প্লাস করে 2 দিয়ে ভাগ করবো, এটা একটা ফর্মুলা। আর পরের গুলো দিচ্ছি, দেখো দেখো নেক্সট 4 বি যেটা আছে, 4 বি হচ্ছে এইরকম, অ্যাভারেজ লেভেলের আরো একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে এইরকম, মিনিমাম লেভেল প্লাস হাফ ইন্টু রিঅর্ডার কোয়ান্টিটি। তাহলে রিঅর্ডার কোয়ান্টিটি যেটা, সেটাকে হাফ করবে আর মিনিমাম লেভেলের সঙ্গে প্লাস করবে, করলেও বেরোবে অ্যাভারেজ লেভেল। ঠিক আছে, এটা সেকেন্ড ফর্মুলা। নেক্সট ডেঞ্জার লেভেল। ডেঞ্জার লেভেল মানে কি? ডেঞ্জার লেভেল হচ্ছে যে স্টকটা তোমার হাতে যখন আছে, যে পরিমাণ স্টক আছে, সেই পরিমাণ স্টক থাকা অবস্থায়, মানে ওই স্টকটা যদি ফুরিয়ে যায় তাহলে তোমার প্রোডাকশন বন্ধ হবে, শ্রমিকদের বসিয়ে বসিয়ে পয়সা দিতে হবে, তাহলে সেই লেভেলটাকে বলা হয় ডেঞ্জার লেভেল। এবার সেই ডেঞ্জার লেভেলটা কখন আসে? ধরো বাই চান্স আমার দেখলাম যে কোনো জায়গায় আমার যেখানে আমি সাপ্লায়ারদের থেকে মেটেরিয়াল নিই, সাপ্লায়ারদের যখন অর্ডার প্লেস করেছি তারা বললো 7 দিনের মধ্যে পৌঁছে যাবে, তা আমরা 7 দিনের মতো স্টক হাতে আছে, সেই অবস্থায় অর্ডার রিপ্লেস করেছি, মানে অর্ডার প্লেস করেছি। তা অর্ডার প্লেস করার পর দেখলাম, ওই সময় দেখলাম যে কোনো জায়গায় রাস্তার মধ্যে আমাদের অবরোধ হচ্ছে, ন্যাশনাল হাইওয়ের উপর অবরোধ হচ্ছে, হয়তো ওই শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এই সমস্ত আন্দোলনগুলো যেগুলো হচ্ছিল দেখেছো সেখানে, বা কৃষক আন্দোলন যে হচ্ছিল, রাস্তার মধ্যে মাসের পর মাস বসে আছে। তো ওই রকম যদি বসে থাকে তোর মাল তো আসবে না। তো তাহলে তুমি হয়তো আন্দাজ করেছিলে
যে যেখানে আমার 7 দিন লাগে সেখানে 2 দিন এক্সট্রা লাগতে পারে, 9 দিনে আমার হাতে স্টক চলে আসবে। কিন্তু যদি ওই রকম আন্দোলন হয় মাসের পর মাস, তাহলে তোমার প্রোডাকশন তো বন্ধ হবে, প্রোডাকশন বন্ধ হয়ে যাবে এবং তোমাকে তখন কি করতে হবে, এমার্জেন্সি হিসাবে হয়তো অন্য কোনো সাপ্লায়ার কাছাকাছি যেখানে অবরোধ হয়নি সেই সমস্ত রাস্তায় যে সমস্ত সাপ্লায়ারগুলো আছে সেইখান থেকে তোমাকে মাল নিতে হবে। দেখা যাবে সেখানে পেমেন্ট হয়ে গেছে, আবার সেকেন্ড পেমেন্ট করে অন্যজনের থেকে র মেটেরিয়াল নিতে হচ্ছে। তো এইসব পিরিয়ডগুলো আসে। তাই এইরকম এমার্জেন্সি পিরিয়ড একটা থাকে, যে এমার্জেন্সি পিরিয়ড হচ্ছে আমরা ধরে নিই একটা আন্দাজে এমার্জেন্সি পিরিয়ড হচ্ছে আমার 2 দিন বা 3 দিন বা 4 দিন। তা আমরা একটা এমার্জেন্সি পিরিয়ড সেটা রেখে দিই। সেই পিরিয়ডের যে কনজামশন, অ্যাভারেজ কনজামশন ইন্টু এমার্জেন্সি পিরিয়ড ইন্টু করলে আমরা যেটা পাবো সেটাকেই বলি ডেঞ্জার লেভেল, ঠিক আছে, বা সেফটি লেভেল বলতে পারো। এটাই হচ্ছে সেফটি লেভেল বা ডেঞ্জার লেভেল। এবার নেক্সট পরের ফর্মুলাটা হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, বা যেটাকে রিঅর্ডার কোয়ান্টিটি বলা হয়। এই ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কি সেটা তোমাদের জানতে হবে। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি হচ্ছে আমরা আমাদের মেটেরিয়াল যেটা তুলি ওঠাই, সারা বছরে যে পরিমাণ আমাদের মেটেরিয়াল আমরা ব্যবহার করি, ইউজ করি, তা সেই মেটেরিয়ালটা আমরা কি পরিমাণে তুলব। আমি বলছিলাম না সারা বছরের মেটেরিয়াল আমরা একসাথে একবারে তুলে নিয়ে গোডাউনের মধ্যে স্টক করে দিতে পারি। তো এবার যদি আমাদের দেখি মেটেরিয়ালটা হয়তো এইরকম মেটেরিয়াল যেটা নষ্ট হবে না, তাহলে আমি সারা বছরে যে পরিমাণ লাগবে সেই পরিমাণ তুলে নিলাম। এই ধরো তুমি দেখবে বিল্ডার্সের দোকানে কি বিক্রি হয় বলো তো, ইট, বালি, সিমেন্ট। হ্যাঁ, সেখানে দেখা গেল সিমেন্ট নষ্ট হয়ে যায় কিন্তু ইট নষ্ট হবে না, স্টোন চিপ নষ্ট হবে না। তা তারা সারা বছরে যে পরিমাণ লাগবে একসঙ্গে 50 গাড়ি স্টোন চিপ একসঙ্গে তুলে নেবে, রাখারও দেখবে জায়গা পাচ্ছে না, তার উপর একটা পয়সা সেখানে জাম হয়ে থাকবে, বিশালভাবে জাম হয়ে থাকবে। তারপরে ধরো ইট সারা বছরে তুলে নিল, সেখানে 1 লাখ ইট তুলে রেখেছে, তা সেখানে তো একটা পয়সা জাম হয়ে থাকবে। পয়সা তো জাম হবেই, তার সঙ্গে একটা বিরাট জায়গা লাগবে, গোডাউনের একটা মানে যেখানটা রাখে একটা বিশাল জায়গা লেগে যাবে। এই সমস্ত প্রবলেমগুলো আছে। তা আমরা যদি দেখি আমাদের সারা বছরে 1 লাখ ইট আমরা মানে পারচেস করি এবং সেটা সেলও হয়ে যায়, তাহলে 1 লাখ ইটটা আমরা কি পরিমাণ কিনবো যাতে আমাদের দোকান বন্ধ রাখতেও না হয়, আবার যাতে আমাদের পয়সা একটা বিরাটভাবে জামও না হয়ে যায়। পয়সা জাম হয়ে গেলেই সেখানে কি ব্যাংকে আমরা যদি সুদে টাকা ধার করে ব্যাংক থেকে লোন নিয়ে আমরা যদি কারবার করি, সেখানে ব্যাংকে সুদ গুনে যেতে হবে। তাহলে ব্যাংকে যখন সুদ গুনে যেতে হবে তাহলে সেই খরচটাও যাতে কম হয়, আবার যাতে কাস্টমার ফেরতও না যায়, তাহলে ফিরেও না যায় সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। আবার তার সাথে সাথে আমার ইন্টারেস্টে যেন বেশি টাকা চলে না যায় সেদিকটাও লক্ষ্য রাখতে হবে। তাহলে এইরকম কি লেভেলে আমরা মেটেরিয়ালটা পারচেস করলে আমাদের মেটেরিয়ালের পিছনে খরচটা সব থেকে কম হবে, অথচ কাস্টমারও কেউ রিটার্ন যাবে না, এইরকম লেভেলটাকেই বলা হয় কি বলতো, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। মানে কি পরিমাণ আমরা মেটেরিয়াল কিনলে আমাদের মেটেরিয়ালের পিছনে খরচটা সব থেকে কম হবে, আবার দোকান বন্ধ হবে না, তাহলে সেই কোয়ান্টিটিটাকেই বলা হয় ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, বা যেটাকে ভারসাম্য কোয়ান্টিটি বা ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি বলতে পারো। তোমরা দেখবে যে একটা মেটেরিয়াল যখন আমরা পারচেস করি, মেটেরিয়ালে কিন্তু শুধুমাত্র মেটেরিয়ালেরই যে খরচ থাকে তা না। মেটেরিয়াল যখন পারচেস করি আমরা ধরো মেবি আমাদের এখন হয়তো ফোন হয়ে গেছে, অনলাইন সমস্ত পেমেন্ট করছি, অনলাইন সমস্ত অর্ডার প্লেস করছি, এখন 1 মিনিটেই অর্ডার প্লেস করছি, 1 মিনিটেই মানে পেমেন্ট করে দিচ্ছি। আমাদের মেটেরিয়াল হয়তো সকালে অর্ডার প্লেস করলাম, বিকালে হয়তো চলে এলো যদি কাছাকাছি থাকে। হ্যাঁ, কিন্তু যেই সময় ধরো এমন একটা সময় ছিল যখন হয়তো এত আমরা মানে ই কমার্সকে ব্যবহার করিনি, তাহলে ই কমার্সকে যখন আমরা ব্যবহার করতাম না, তাহলে সেই অবস্থায় আমাদের কি করতে হতো, অর্ডার দিতে গেলে পকেট ভর্তি টাকা নিয়ে আমরা বড় বাজারে ছুটলাম, আমরা সেখানে গিয়ে পয়সা পেমেন্ট করে দিয়ে অর্ডার দিয়ে চলে এলাম, মালটা তার পরের দিনকে পাঠালো। তাহলে সেইখানে যাকে পাঠাবো তার একটা গাড়ি ভাড়া আছে, তার একটা খাওয়া খরচ আছে, তাই এই সমস্ত যে খরচগুলো এইগুলোকে বলা হয় অর্ডারিং কস্ট। তা সেই অর্ডারিং কস্টটা একটা করতে হতো। তাহলে সেই অর্ডারিং কস্ট কিন্তু একটা আছে। তুমি যদি এখন ই কমার্সের মাধ্যমে তুমি যদি বলতে পারো অনলাইনে আমি পারচেস করব, অনলাইনে পারচেস করতে গেলেও তোমার কিন্তু নেটের তো একটা পয়সা খরচ করতে হচ্ছে, তারপর অনলাইন যখন পেমেন্ট করতে থাকবে বারবার ব্যাংক দেখবে একটা চার্জ কাটছে, তাহলে সেই চার্জগুলো তো আছে, তাহলে সেখানে কিন্তু অর্ডারিং কস্ট একটা আসছেই। তাহলে একটা অর্ডারিং কস্ট আসে, তাহলে শুধু মেটেরিয়ালের দাম যে থাকে তা না, তার সাথে আসে অর্ডারিং কস্ট, আর তার সঙ্গে আসে ক্যারিং কস্ট। ক্যারিং কস্ট মিনস
ওই মেটেরিয়ালটা যেটা আনছো তার ক্যারেজ তো আছেই, তার সঙ্গে স্টোরেজ কস্ট, তার সঙ্গে ইন্টারেস্ট কস্ট, তার সঙ্গে ইন্স্যুরেন্স, এই সমস্ত কস্টকে একসঙ্গে বলা হয় ক্যারিং কস্ট। ঠিক আছে, তাহলে ওই কস্টটাও কিন্তু আছে। তুমি দেখবে একটা মেটেরিয়াল যদি কেনো, তুমি যদি একটা সিমেন্ট কেনো, সিমেন্ট কোম্পানি থেকে যখন তোমার কাছে আসছে, মেবি তুমি হয়তো এসিসি সিমেন্ট কিনছো, সেখানে দেখা গেল তুমি একটা রেগ নিয়ে নিয়েছো। রেগ মিনস ওয়াগান যে থাকে না একসঙ্গে 30টা 40টা ওয়াগান, পুরো রেগটা নিয়ে নিয়েছো। তুমি যখন কিনছো ওই সিমেন্টটা যেখান থেকে আসছে, মেবি দুর্গাপুর থেকে আসছে, যেখান থেকে আসছে সেইখান থেকে আসার সময় কিন্তু তোমাকে রেলওয়ে ক্যারেজ তো দিতে হয়ই, তার সাথে সাথে ইন্স্যুরেন্সও করতে হয়, নাহলে কিন্তু রেলওয়ে তোমার মাল নিয়ে আসবে না, ইন্স্যুরেন্সও করতে হবে। এবার ওই খরচগুলো আবার যদি তুমি ব্যাংক থেকে লোন নিয়ে ওই সিমেন্টগুলো পারচেস করো, তাহলে ব্যাংকের সুদ, ইন্টারেস্ট, সেটাও আছে। তাহলে এই সমস্ত খরচগুলোকে একসঙ্গে বলা হয় ক্যারিং কস্ট। তাহলে এই ক্যারিং কস্টও একটা এফেক্ট ফেলে মেটেরিয়াল কস্টের উপর। তারপর অর্ডারিং কস্ট একটা এফেক্ট ফেলে। তাহলে অর্ডারিং কস্ট, ক্যারিং কস্ট আর মেটেরিয়ালের কস্ট, এই 3 রকম কস্ট মিলে কিন্তু আমার মেটেরিয়ালের পিছনে টোটাল খরচ হয়। তাহলে এই খরচগুলো কোন জায়গায় আমাদের সব থেকে মিনিমাম, সেই মিনিমাম খরচ হয় যে পরিমাণ কিনলে, সেই পরিমাণটাকেই বলা হয় ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। বোঝা গেল? এবার এই ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি শর্টে লিখতে পারি ইওকিউ, বা এটাকেই কিন্তু রিঅর্ডার কোয়ান্টিটি বলা হয়। ঠিক আছে, দেখো ইওকিউ এর ফর্মুলা হচ্ছে √2AO/C। অনেকে এখানে 2CO/I লেখে, যে যেরকম লেখে। দেখো এখানে মিনিংটা একই থাকলে হবে 2AO/C। এখানে এ মিনস অ্যানুয়াল কনজামশন, আমি অ্যানুয়াল কনজামশন এ দিয়ে স্টার্ট হয়েছে বলে এখানে এ দিয়েছি। ঠিক আছে না, অনেকে কনজামশনের সি লেখে, এখানে কোনো যায় আসে না। তাহলে এ মিনস অ্যানুয়াল কনজামশন, ও মিনস অর্ডারিং কস্ট, আর সি মিনস ক্যারিং কস্ট। ওই ক্যারিং কস্টের মধ্যে সমস্ত কিছু আছে। তাহলে এই 3 জনের একটা রিলেশন আছে, সেটা হচ্ছে √2AO/C। এখান থেকেই আসে ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এবার এই যে জিনিসটা হলো, এখানে কিন্তু ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বেরোলো, কিন্তু মেটেরিয়ালের কস্ট বেরোচ্ছে না কিন্তু এখানে। এবার তোমার ধরো যে মেটেরিয়ালটা তুমি কিনবে ইওকিউ লেভেলে, তাহলে তখন কস্ট কত, তারও একটা ফর্মুলা আছে। তার ফর্মুলাটা দেখো, চলো দেখো। এখানে বলেছি ক্যালকুলেশন ফর ইনভেন্টরি কস্ট। ইনভেন্টরি কস্ট মানে ওই মেটেরিয়ালের কস্ট, টোটাল মেটেরিয়ালের পিছনে কত খরচ হবে সেটা এখানে ক্যালকুলেশন করা হবে। এই ইনভেন্টরি কস্টের মধ্যে 1 নম্বর তো মেটেরিয়ালের দাম থাকবে, তাহলে মেটেরিয়াল কস্ট। তাহলে মেটেরিয়াল কস্ট, মেটেরিয়ালের দাম যা, যদি 5 টাকা করে মেটেরিয়ালের পরিমাণ মানে দাম হয়, মার্কেট প্রাইস হয়, সেখানে আমি যদি 1 লাখ ইউনিট কিনি, তাহলে 1 লাখ × 5 লাখ টাকা বসবে এখানে। নেক্সট হচ্ছে অর্ডারিং কস্ট। অর্ডারিং কস্ট হচ্ছে আমরা যতগুলো অর্ডার দেবো সারা বছরে, তাহলে সারা বছরে যদি আমরা 10টা অর্ডার দিই, তাহলে নাম্বার অফ অর্ডার ইন্টু অর্ডারিং কস্ট, পার অর্ডারের অর্ডারিং কস্ট, সেটা ইন্টু করে বসিয়ে দেবে। নেক্সট হচ্ছে ক্যারিং কস্ট। ক্যারিং কস্ট হচ্ছে অর্ডার সাইজ বাই 2 × C। সি মানে আমরা ক্যারিং কস্ট বলেই দিয়েছি আগে, তাহলে অর্ডার সাইজ বাই 2 × C করে আমরা এখানে বসিয়ে দেবো। আর এই 3টে কস্ট প্লাস করলেই আমাদের অ্যানুয়াল ইনভেন্টারি কস্ট বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওই যে অ্যানুয়াল ইনভেন্টারি কস্ট বেরোলো, আমরা যদি ইওকিউ লেভেলে পারচেস করি, তাহলে এখানে ইওকিউ/2 করবো × C। ঠিক আছে, এইবার ইওকিউ লেভেলে কিন্তু মনে রাখবে মেটেরিয়াল কস্ট তো আমার সবসময় একই থাকে, ফিক্সড থাকে, কিন্তু এই দুটো চেঞ্জ হয়। কিন্তু ইওকিউ লেভেলে যদি পারচেস করি না, এই দুটো সেম হয়ে যায়। আমরা দেখবে ইকুইলিব্রিয়াম পয়েন্ট যখন বের করতাম, এই সাপ্লাই ডিমান্ড সাপ্লাই কার্ভ করতাম, তা ডিমান্ড সাপ্লাই কার্ভ করলে কি করতাম, আমরা এরকম একটা অ্যাক্সিস থাকতো আমাদের, এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। আমাদের সাপ্লাই কার্ভ কি হতো, বাম থেকে ডান দিকে নিম্নমুখী, আর সরি ডিমান্ড কার্ভ হচ্ছে বাম থেকে ডান দিকে নিম্নমুখী, ডিমান্ডটা হচ্ছে বাম থেকে ডান দিকে নিম্নমুখী, আর সাপ্লাই কার্ভ হচ্ছে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বমুখী। এটা সাপ্লাই কার্ভ, এটা SS1 কার্ভ, এটা DD1 কার্ভ। তো এরা যেখানে ছুতো সেই জায়গাটাকে আমরা কি বলতাম, ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তো এই যে পয়েন্টটা ইকুইলিব্রিয়াম পয়েন্টে, এখানে কিন্তু মানে এই ইওকিউ লেভেলে হয় কি, ইওকিউ লেভেলে এই ইকুইলিব্রিয়াম পয়েন্টে সাপ্লাই আর ডিমান্ড কি সমান। তো দেখো এখানে সাপ্লাই কার্ভ আর ডিমান্ড কার্ভ পরস্পরকে ছেদ করেছে, তাহলে আমরা সেখানে সাপ্লাই আর ডিমান্ড ইকুয়াল এই পয়েন্টে, ইকুইলিব্রিয়াম পয়েন্টে, বা এটাকেই বলা হয় ইওকিউ লেভেলের পয়েন্ট। তো যেখানে সাপ্লাই আর ডিমান্ড হচ্ছে পরস্পর সমান, তার মানে যেখানে অর্ডারিং কস্ট আর ক্যারিং কস্ট পরস্পরের সঙ্গে সমান, এখানে কিন্তু ইকুয়াল হবে। হয়তো যেখানে পয়েন্টে ফ্র্যাকশন আসবে সেখানে হয়তো 2-4 টাকার এদিক ওদিক হতে পারে, তাহলে কিন্তু হ্যাবাক এদিক ওদিক হবে না। যখনই দেখবে তোমার
এখানে অর্ডারিং কস্ট হয়তো বেরিয়েছে 200 টাকা, আর এখানে ক্যারিং কস্ট বেরিয়ে গেছে 5000 টাকা, তাহলে জানবে কিন্তু তোমার ভুল হয়েছে অঙ্ক। কারণ একজন যদি 200 টাকা হয় আর একজন 199 টাকা হতে পারে, 202 টাকা হতে পারে, কিন্তু সেটা 5000 হতে পারে না। তাহলে তো ইকুইলিব্রিয়াম পয়েন্টই নয় ওটা। ইকুইলিব্রিয়াম পয়েন্টে দুজনে পরস্পরের সঙ্গে কি হবে, সমান হবে, ওইখানেই হচ্ছে খরচ সব থেকে কম হয়। সেটা তোমরা এতে ইকোনমিক্সেও দেখেছো, তাই না? তাহলে আমাদের যখনই ইনভেন্টরি কস্ট করতে দেবে, আমরা তাহলে মেটেরিয়াল কস্ট, অর্ডারিং কস্ট আর ক্যারিং কস্ট এই তিনটে প্লাস করবো, করলেই পাবো অ্যানুয়াল আমাদের টোটাল ইনভেন্টরি কস্ট। ঠিক আছে, এবার এই হচ্ছে তোমাদের টোটাল লেভেল অফ মেটেরিয়ালের ফর্মুলা। এরপরে তোমাদের কি আছে বলো তো, সেকেন্ডটা যেটা পার্ট বলেছি সেটা হচ্ছে স্টোর লেজার বানানো। মানে ওই স্টোরে বলছি যে স্টোর কিপার থাকে, তাকে কি করতে হয় বলো তো, তাকে মেটেরিয়ালের সমস্ত সময় হিসাব রাখতে হয় এবং নিখুঁতভাবে। যখন মেটেরিয়াল সে হিসাব রাখে, তাকে যদি ম্যানেজার ফোন করে জিজ্ঞাসা করে যে চ্যাটার্জি বাবু দেখুন তো এই মেটেরিয়ালটা কত আছে, তা কত আছে, তখন যদি জিজ্ঞাসা করে, সে কি গোডাউনে ঢুকে গিয়ে দেখবে, গুনবে যে এতটা আছে? তো গুনে বলতে বলতে দেখা যাবে 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে গেল। আর সেখানে দেখা যাবে ম্যানেজার হয়তো ফোনে একজনের সঙ্গে ফোন ধরে সেখানে সাপ্লায়ারের সঙ্গে ফোনে কথা বলছে, সাপ্লায়ারকে বলছে দাঁড়ান আমি অর্ডার দেবো কিনা বলছি একটু। সে এবার ফোন করে জানতে চেয়েছে স্টোর লেজার মানে স্টোর কিপারের কাছ থেকে। স্টোর কিপার কি করে, যাতে সঙ্গে সঙ্গে এই ম্যানেজারের আনসারটা দিতে পারে, সেই জন্য সঙ্গে সঙ্গে কি করে, ওরা যখনই স্টোরের মধ্যে মেটেরিয়াল আসে, যখনই স্টোর থেকে মেটেরিয়াল প্রোডাকশানে চলে যায়, সঙ্গে সঙ্গে একটা খাতা আছে, সেই খাতাটাকে বলা হয় ওদের লেজার বুক বা স্টোর লেজার বুক। সেই স্টোর লেজারের সঙ্গে সঙ্গে ওরা রেকর্ড করে, হ্যাঁ, কতটা মেটেরিয়াল এলো, কতটা চলে গেল, কতটা পড়ে থাকলো, ব্যালেন্স কত আছে, ওরা হিসাব করে। হিসাব করে সঙ্গে সঙ্গে কিন্তু ওরা ওই খাতাটা খুলবে, খুলে আর ম্যানেজারকে বলে দেবে। সেখানে এই সুবিধাটা হয়, তারপরে হিসাব করতেও সুবিধা হয়, তার সাথে সাথে এই সমস্ত পরিস্থিতিগুলোয় খুব হেল্পফুল হয়। হ্যাঁ, আর ম্যানেজারেরও সমস্ত মেটেরিয়াল মেলাতেও সুবিধা হয়। কখন কি অর্ডার প্লেস করবে সেটা ম্যানেজারকে খুব সহজেই জানাতে পারে। সেই জন্য একটা স্টোর লেজার মেনটেন করে, মানে স্টোর কিপার স্টোরে কতটা মেটেরিয়াল আছে তার যে লেজারের সাহায্যে তারা যে স্টেটমেন্টটা তৈরি করে, সেটাই হচ্ছে স্টোর লেজার। সেই স্টোর লেজার হচ্ছে আমাদের পরের আইটেম। এবার এই স্টোর লেজারে কিন্তু সেখানে আমাদের ফর্মুলার যে ফরম্যাট আছে, সেখানে ছোট ছোট ফরম্যাট আছে, এখানে অনেক রকমভাবে স্টোর লেজার করা হয়, সেগুলো আমি পরের ক্লাসে আলোচনা করে দেখাবো যে স্টোর লেজার কেমন বানাতে হয়। বিভিন্ন প্রসেস আছে, বিভিন্ন প্রসিডিওরে বিভিন্ন রকম স্টোর লেজার হবে। সেখানে স্টোর লেজারে হয়তো ফরম্যাট একই থাকবে, কিন্তু স্টোর লেজারটা বানানো হবে যখন বিভিন্নভাবে বানানো হবে, বিভিন্ন মেথড দিয়ে। হ্যাঁ, সেটা সেখানে আলোচনা করব পরের ক্লাসে। আজকের ক্লাস এই লেভেল অফ মেটেরিয়ালের উপর, ফর্মুলার উপর রাখলাম। পরের ক্লাসে আবার দেখা হবে স্টোর লেজার নিয়ে। যদি আমার ক্লাস ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা সাবস্ক্রাইব করোনি এখনো, আর লাইক কমেন্ট করতে ভুলো না। পরের ক্লাসে স্টোর লেজার নিয়ে আসছি।